ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুন্দর সুরলীল কণ্ঠে তিলাওয়াত করার জন্য এইচএম ওমর ফারুক ভাইকে অনেক অনেক শুকরিয়া, ধন্যবাদ। আল্লাহ তাআলা এর বিনিময়ে উত্তম যাজা এবং উত্তম বিনিময় দান করুক, সকলেই বলি আমিন। এই পর্যায়ে যদি কোনো ভাই আমাদের হামদনাদ বা ইসলামী সঙ্গীত পরিবেশন করতে চান, ভাই সরাসরি ক্লাসে চলে যাই, আজকে অনেক লং বা সময় লাগবে বুঝাইতে। জি 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 উস্তাদ জি, ওকে। আচ্ছা, আমরা সরাসরি ক্লাসে চলে যাব আজকে আমাদের আমরা দেরি না করি, আমাদের এইখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং অত্যন্ত মহব্বতের মানুষ খালেদ সাইফুল্লাহ ভাই। আমি সাইফুল্লাহ ভাইকে বিশেষভাবে অনুরোধ করব আজকের ক্লাসটি পরিচালনা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম হ্যাঁ, খালেদ সাইফুল্লাহ ভাই আমরা শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করেন। জি, আল্লাহ তাআলা আপনাদের সকলকে আশা রাখছি ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন, এবং এক সপ্তাহ পরে আরো একটি ক্লাসে আমরা যুক্ত হতে পেরেছি, এজন্য আল্লাহ তাআলার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা হলো, যেহেতু আমরা ক্লাস শুরু করেছি, গত সপ্তাহে আমরা একটা ক্লাস করেছিলাম, এই সংক্রান্ত আপনাদের অনুভূতিটা আমরা ক্লাস শেষে শুনবো। এখন শুধু জাস্ট আমাকে একটু চ্যাট বক্সে আপনারা কষ্ট করে লিখে দিবেন যে হোমওয়ার্কটা আপনারা করতে পেরেছিলেন কিনা এবং আপনাদের কোনো অসুবিধা হয়েছে কিনা। জাস্ট এটা 1 মিনিট আমাকে একটু চ্যাট বক্সে লিখে দিতে পারেন। লিখতেছেন আপনারা? ওকে, জমা দিয়েছি। আমাদের এক ভাই বলেছেন মাত্র জমা দিয়েছেন। আচ্ছা, শুরুতে আমি আপনাদেরকে একটা কথা বলে নিই। গতকালকেও আমি আমাদের আরেকটা ক্লাসে এই কথাটা আমি বলেছিলাম যে আমরা কিন্তু আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় এখানে আমরা ব্যয় করছি। এবং আমি বিশ্বাস করি আমরা এখানে যারা আছি, আমি আশা করছি ক্লাসগুলো রেকর্ড হচ্ছে, আমরা এখানে যারা আছি প্রত্যেকেরই এখন এমন একটা সময়, যে সময়টাতে আসলে আমরা দুষ্টামি করব কিংবা বেখেয়ালি করে চলবো, এটার আসলে আমাদের সুযোগ নেই। আমরা যখন ছাত্র জমানায় ছিলাম, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের যখন যেটা মনে চেয়েছি আমরা পড়েছি। কখনো ফিজিক্স পড়েছি, কখনো কেমিস্ট্রি পড়েছি, কখনো বিজনেস পড়েছি, কখনো বালাগাত, কখনো ফিকা, কখনো হাদিস। তখন আসলে কোনো ধরাবান্ধা ছিল না কে কি পড়বে না পড়বে। তো ফলে দেখা গেছে তখন থেকে যদি আমরা এই ইনস্ট্রাকশন গুলা মানে আরো আগে থেকে আমরা পেতাম, তাহলে হয়তো আজকে আপনারাও আমার সাথে বলবেন যে আমাদের জীবন আরো সুন্দর হতো। যে বিক্ষিপ্ততা থেকে আমাদের বের হওয়া এবং আমাদের জীবন থেকে এক্সকিউজ কে বিদায় দেওয়া, যে আমরা কোনো ব্যস্ততার কারণে কাজ করতে পারছি না বা করতে পারিনি, এ ধরনের বিভিন্ন রকমের এক্সকিউজ যেটা আমাদের জীবনে হামেশা হয়ে থাকে, এটাকে আমাদের জীবন থেকে বিদায় দেওয়া। তাহলে আমি আশা করি আপনারা বা আমরা যে 5-6টা ক্লাস করব, শুধুমাত্র এই 5-6টা ক্লাস না, বরং আমি যে কথাটা বলেছি এটা একদম চিরজীবনের জন্য, যদি এটা আমরা করতে পারি, আমার বিশ্বাস যে আপনাদের যে চিন্তা চেতনা, মেধা এবং এই কর্মঠতা, এখান থেকে পৃথিবীর কারো ক্ষমতা নেই ফিরানোর জন্য। আপনারা সফল হবেনই হবেন, 100% আপনারা সফল হবেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। শুধু এটুকু দরকার যে অদম্য উৎসাহের মাধ্যমে আমি যেই কাজটা করতেছি, এই কাজটা যেন আমি এমন ভাবে করব বা এমন ভাবে করতে পারি যাতে এই কাজের পরে এটা লিড আমি দিতে পারি, আমি নিজেই যেন সেটা লিড দিতে পারি।
কিন্তু দেখা যায় যে এই জায়গাটাতে আমরা খুব কম মানুষ পৌঁছাতে পারি। আই থিঙ্ক আপনারা অনেক ভালো পারফর্ম করবেন এবং আরো ভালো কিছু করবেন আমাদের ক্লাস শেষ হওয়া পর্যন্ত, আমি এটা বিশ্বাস করি ইনশাল্লাহ। অনেক কথা বলে ফেললাম, আশা করছি আপনারা মন খারাপ করবেন না আমার কথায় যে নতুন এসেই কি বলে ফেললো। বললাম এটা আমার কাছে হঠাৎ করে মনে হলো যে মাত্র 2 জন বলেছে জমা দিয়েছি, আমাদের এখানে অনেক ভাই আছেন, আমি আশা করছি আরো অনেকেই দিয়েছেন। সামনের ক্লাসগুলোতে আমরা আরো চেষ্টা করব প্র্যাকটিস করার জন্য, হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য, তাহলে আমাদের সামনের কাজগুলো সহজ হবে এবং নিজের কাজগুলো অন্যের কাজগুলো আপনারা করতে পারবেন। আমি এখন স্ক্রিন শেয়ার করতেছি, উইন্ডো স্ক্রিন। আমি আশা করছি আমার স্ক্রিন আপনারা দেখতে পারতেছেন ক্লিয়ার। আমার স্ক্রিন যদি ক্লিয়ার দেখতে পান তাহলে আজকে আমাদের যে ক্লাস, আমরা আমাদের ক্লাসে চলে যাব। এর আগে আমি আপনাদেরকে ছোট একটা স্লাইড দেখাই। অর্থাৎ আমরা গত ক্লাসে পড়েছিলাম হলো একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ক্রিয়েট করার পাশাপাশি এটাকে প্রফেশনাল ভাবে কিভাবে অপটিমাইজ করতে হয়। আজকে আমরা দেখব ওকে, আজকে আমরা দেখব হলো, আচ্ছা আপনাদেরকে এখানে একটা জিনিস আমি দেখাই নেই। দেখেন আমার এই স্লাইডটার মধ্যে উপর দিকে, এই যে উপর দিকে দেখেন একটা কথা লেখা আছে, রাইট টাইম নেভার কামস, ইউ হ্যাভ টু মেক ইট রাইট। আপনার কাছে কখনোই সঠিক সময় আসবে না, বরং প্রতিটা সময়কে আপনি নিজেই সঠিক বানিয়ে নিতে হবে। আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছিলাম এটার একটা সংক্ষিপ্ত সামারি বলতে পারেন, যে আমরা এখন যে কাজটা করছি এটাকে আমাদের জীবনের জন্য সঠিক কিনা এটা জানার দরকার নেই, যেহেতু কোর্সে ভর্তি হয়ে গেছে এবং করে ফেলতেছি, এটাকে এমন ভাবে তৈরি করবো যেন এটা আমার জন্য সঠিক সময় ইনশাল্লাহ। আমি আশা করছি আপনারা সবাই আমার সাথে একমত থাকবেন এবং এভাবে ইনশাল্লাহ এখন থেকে মেহনত করবেন। আচ্ছা, আপনাদেরকে কিছু বিষয় আমার মনে হয় আগে থেকে জানানো দরকার। এর মধ্যে একটা হলো, আমি অল্প অল্প করে টেনে নিয়ে যাব। আজকে আমরা ক্লাসে যে জিনিসটা শিখবো এটা হলো যে ফেসবুক মার্কেটিং অর্থাৎ অ্যাডস মার্কেটিং এর কি কি বিষয় দেখে মূলত আমরা কাজ করব এবং বিজনেস ম্যানেজার কি, বিজনেস স্যুট কি, এই বিষয়গুলো আজকে আমরা দেখব। তো প্রথমে দেখবো আমরা মেটা মার্কেটিং এন্ড ইটস ইকোসিস্টেম। এর মধ্যে প্রথম অপশনে আছে সিক্রেট সস অফ ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এর সিক্রেট সস কি? সস আমরা সকলেই চিনি। সস হলো আমরা হোটেলে সিঙ্গারা বা ইত্যাদি কোনো কিছু খেতে গেলে বা কোনো রুটি খেতে গেলে এটার সাথে যে এক্সট্রা আমরা মেয়োনিজ অথবা মাখন এই ধরনের কোনো কিছু নিয়ে খাই, আসলে ওইটাই হলো এক্সট্রা স্বাদের জন্য খেতে হয়, যেটাকে আমরা অনেক সময় অনেকে সস হিসাবে এই, বলে থাকি আর কি। তো ফেসবুক মার্কেটিং এরও একটা সস আছে, যেই সসের মাধ্যমে ফেসবুক মার্কেটিংটা মজাদার হয়, ফেসবুক মার্কেটিং মজা পায়। একটা সস আছে যে সসটা আপনি ব্যবহার করতে পারেন। সেই সসটা কি? সেই সসের নাম হলো কন্টেন্ট। ফেসবুক মার্কেটিং এর সিক্রেট সসের নাম হলো কন্টেন্ট। আমি আবারও বলছি, ফেসবুক মার্কেটিং এর একটা সিক্রেট সস আছে। আমরা যেমন বিভিন্ন জিনিস খাওয়ার সময় এক্সট্রা স্বাদ পাওয়ার জন্য কিছু মিশিয়ে নিই, ফেসবুক মার্কেটিং এরও এরকম একটা জিনিস আছে, সেটার নাম হলো কন্টেন্ট। কন্টেন্ট কি হইতে পারে? কন্টেন্ট হবে হইলো কন্টেন্ট হবে হলো যেমন আপনার কন্টেন্টটা লেখা হইতে পারে ডেসক্রিপশন, আপনার কন্টেন্টটা ভিডিও হইতে পারে, আপনার কন্টেন্টটা অডিও হইতে পারে, আপনার কন্টেন্টটা ইমেজ হইতে পারে। কন্টেন্ট মোটামুটি যতগুলো ক্যাটাগরিতে হইতে পারে প্রত্যেকটাই এক একটা কন্টেন্ট। লেখা, ইমেজ, ভিডিও, অডিও, এই সমস্ত কিছুই হলো ফেসবুক মার্কেটিং এর সিক্রেট সস। আপনি এটাকে যত সুন্দরভাবে অপটিমাইজ করতে পারবেন, যত ভালোভাবে এটাকে আপনি সাজাতে পারবেন, ফেসবুক তত বেশি আপনার জিনিসটাকে খাবে, অর্থাৎ আপনাকে রিচ দিবে। আর এই
সিক্রেট সসের মানেটা কি? সিক্রেট সসের মানে হলো যে কন্টেন্ট আমাকে স্ক্রল করে সেটি দেখতে বাধ্য করে, সেটাই হলো ফেসবুক মার্কেটিং এর সিক্রেট সস। যেমন মনে করেন আমরা যদি আমার ফেসবুকটাতে আমি একটু ঘুরে আসি আপনাদেরকে নিয়ে, যেমন ধরেন আমি আমার ফেসবুকে চলে গেলাম, এখন মনে করেন আমার এখানে কি হচ্ছে, আমার এখানে মনে করেন একটা অ্যাড আমি এখানে দিলাম, একটা কি দিলাম, শিক্ষক প্রশিক্ষণ। দেখেন তো আপনারা যখন এটা কি স্ক্রল করবেন, স্ক্রল করার সাথে সাথে এই পোস্টারটা যখন আপনাদের চোখে ভাসবে, এই গেট আপের, অন্তত আপনাদের কি মনে হবে না যে এই বড় লেখাটা দেখে একটু দেখে যে শিক্ষক প্রশিক্ষণ জিনিসটা কি? অথবা মনে করেন আমরা এটা বাদ দিলাম, আমরা আর অন্য কোথাও যাই, আপনি মনে করেন স্ক্রল করতে করতে এইভাবে আস্তে আস্তে এমন একটা জায়গাতে আসলেন যে জিনিসটা আপনার চোখের সামনে মানে বেজে গেছে, আপনার কাছে ভালো লাগছে, আপনার কাছে ভালো লাগছে, এটা রাজনৈতিক ইস্যু হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, সেটাতে আইসা আপনাকে কি করলো, আটকে দিল। এটা রিলস হোক, এটা একটা ইমেজ হোক, আপনার এটা আপনার অন্য কিছু হোক, আপনাকে যে জিনিসটা স্ক্রল করা বন্ধ করে দিবে, জাস্ট ওয়াও বানিয়ে দিবে, আর সেটা আপনার পছন্দ অনুযায়ী, সেটাই হলো সিক্রেট সস। আমি আশা করছি আপনাদেরকে বিষয়টি এক্সপ্লেন করতে পেরেছি এবং বুঝাতে পেরেছি। ওকে, দ্বিতীয়ত হলো আমরা দেখব ফেসবুক মার্কেটিং এর জন্য যখন আপনি অ্যাডস রান করবেন, তখন আপনার আরেকটা জিনিস প্রয়োজন হবে, সেটা হলো বায়ার পার্সোনা। বায়ার পার্সোনার মানে হলো একজন ব্যক্তির ব্যক্তিগত তথ্য, অথবা আপনি অন্যভাবে বলতে পারেন যে একজন ব্যক্তির প্রোফাইল, পার্সোনাল প্রোফাইল, একজন ব্যক্তির পার্সোনাল প্রোফাইল, এটা আমাদের অবশ্যই দেখতে হবে, খুঁজতে হবে। এটা শুধুমাত্র অ্যাড রানের জন্য যে লাগবে বিষয়টা এরকম না, বরং যে কোনো একটা প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টটাকে বিক্রি করছেন, আপনি যে প্রোডাক্টটাকে বিক্রি করবেন, অথবা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্টটা আসলে কাদের জন্য, সেই প্রোডাক্টটা কারা ব্যবহার করবে, যারা ব্যবহার করবে তাদের চিন্তা চেতনা কি, তাদের মেন্টালিটি কি, তারা কিভাবে কিনতে পছন্দ করে, যে ব্যক্তি আপনার প্রোডাক্টটা ক্রয় করবে ওই ব্যক্তিকে কে ইনফ্লুয়েন্স করে, আপনি কোন ব্যক্তিকে টার্গেট করে আপনি অ্যাডটাকে রান করবেন, এই সমস্ত কিছুই নির্ভর করে বায়ার পার্সোনার উপর। আপনি যখন বায়ার পার্সোনাটা বুঝে যাবেন, বায়ার পার্সোনাটা করতে পারবেন, আপনার মার্কেটিং, যে কোনো বিজনেস করেন, আপনি আয়ুর্বেদিক বিজনেস করেন, আপনি মাদ্রাসার মার্কেটিং করেন, আপনি স্কুলের মার্কেটিং করেন, আপনি আদার্স অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনার জন্য মোটামুটি মার্কেটিং এর জগতে আপনি এই কাজটা করতে পারলে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। অর্থাৎ আপনার সফলতার অন্তত একটা লেভেল মিনিমাম আপনি মনে করেন যে 50% বলতে পারেন আপনার এটার উপর নির্ভর করবে। ইভেন আপনার সিদ্ধান্ত পর্যন্ত এটার উপর নির্ভর করবে। কিভাবে নির্ভর করবে দেখেন, দেখে আসি আমরা। বায়ার পার্সোনা, বায়ার পার্সোনা কি? বায়ার পার্সোনা হলো আপনার আইডিয়াল কাস্টমারের একটি বিস্তারিত প্রোফাইল। আপনি কাদের জন্য এই পণ্য বা সেবাটা দিচ্ছেন, তাদের বয়স কত, তাদের পেশা কি, তাদের আগ্রহ কি, তারা কি ধরনের সমস্যা ফেস করতেছে, তাদের কেনাকাটার অভ্যাস কি, সবকিছু মিলিয়ে এক ধরনের কাল্পনিক চরিত্র, যা আপনাকে বুঝতে সাহায্য করে কিভাবে তাদের কাছে আপনি প্রপার ওয়েতে মার্কেটিংটা করবেন, আপনি তাদের কাছে কিভাবে আপনার প্রচারণাটা চালাবেন। এটা হলো বায়ার পার্সোনা। চলেন সেখানে কি আছে দেখি। বায়ার পার্সোনা কেন দরকার? বায়ার পার্সোনার দরকার হওয়ার অনেকগুলো কারণ। এর মধ্যে একটা কারণ হলো আপনি যখন বায়ার পার্সোনাটা করতে পারবেন, তখন আপনার জন্য টার্গেটেড মার্কেটিং করাটা সহজ হয়ে যাবে। আপনি কার জন্য টার্গেট করতেছেন, আপনি কোন ব্যক্তিকে টার্গেট করতেছেন, একদম স্পেসিফিক করে আপনি মার্কেটিংটা করতে পারবেন। যেমন মনে করেন আপনি একটা প্রোডাক্ট বানালেন, চুল পড়া বন্ধ হয়, অথবা চুলকে লম্বা করে, চুলকে লম্বা করে। যেমন আপনার মমতাজ হার্বাল একটা কোম্পানি আছে, তারা সিল্কিনা নামে একটা প্রোডাক্ট তৈরি করেছে। সিল্কিনার মূল কাজ হলো চুল পড়া রোধ করবে এবং চুলকে লম্বা করবে। এখন এই যে চুল পড়া বন্ধ করা, আপনি যদি বায়ার পার্সোনা না করেন, অর্থাৎ আপনার এই প্রোডাক্টটা কোন লেভেলের ব্যক্তিদের জন্য, এটা কি ছোট বাচ্চাদের জন্য, এটা কি বড় ব্যক্তিদের জন্য, না কাদের জন্য,
তাদের বয়স কত থেকে কতর মধ্যে হইতে পারে, এবং এটা কি পুরুষদেরও চুল লম্বা করবে নাকি শুধুমাত্র মহিলাদের চুল লম্বা করবে। এই বিভিন্ন তথ্যগুলো যখন আপনি সামনে নিয়ে আসবেন তখন আপনার মার্কেটিংটা সহজ হবে। যেমন মনে করেন আপনি করে ফেললেন যে আমার সিল্কিনাটা হলো, অথবা আমার মনে হয় যে আপনাদের যদি কোনো প্রোডাক্ট এখনো থাকে আমাকে একটু বলতে পারেন, তাহলে আমি সেটা দিয়ে বললে আপনাদের জন্য আরো সুবিধা হবে। আপনাদের এই মুহূর্তে কোনো প্রোডাক্ট আছে? আমি মেসেজে গেলাম, আমি একটু মেসেজে লিখতে পারেন যে আপনাদের এই মুহূর্তে কি প্রোডাক্ট আছে। মেসেজ অপশন কি বন্ধ? লেট পার্টিসিপেন্ট সেন্ড মেসেজ। ও সরি, এখন এখন মেসেজ করতে পারেন, দেখেন তো। আচ্ছা, আপনার মনে হয় মেসেজ লিখতে পারতেছেন না সম্ভবত। এখন কি মেসেজ লেখা যায়? আচ্ছা, আমি আপনাদের কোনো সাড়া পাচ্ছি না। হ্যাঁ, মেসেজ লেখা যায়। আচ্ছা, আপনাদের একটা প্রোডাক্টের নাম বলেন। অ্যালার্জি জোম, মারাত্মক প্রোডাক্ট। মারাত্মক প্রোডাক্ট না, বরং আমরা বলতে পারি যে সাংঘাতিক প্রোডাক্ট এটা, অ্যালার্জি জোম। এখন মনে করেন এই অ্যালার্জি জমকে আপনি যখন বায়ার পার্সোনা করবেন তখন আপনি কি করবেন? প্রথম কথাই হলো এই অ্যালার্জি জমটা কাদের জন্য কাজ করবে, শিশুদের জন্য নাকি বড়দের জন্য? আপনি নির্ধারিত করে ফেললেন এটা বড়দের জন্য। বয়স কত? 18 থেকে 30, অথবা এই 10 থেকে 50। আপনার কিন্তু টার্গেট হয়ে গেল। আপনি চিন্তা করলেন এটার সাইড ইফেক্ট কি, যাদের উচ্চ রক্তচাপ আছে তারা এটা খাইতে পারবে না। আপনি এই যে সমস্যাগুলো ফাইন্ড আউট করলেন এবং ব্যক্তির একটা পার্সোনাল তথ্য আপনি নির্ধারণ করলেন, তখন কিন্তু আসলে আপনি টার্গেট করাটা আর চিন্তা করতে হবে না যে আসলে এটা কার কাছে আপনি টার্গেট করবেন। এজন্য এলোমেলো ভাবে সবাইকে বিজ্ঞাপন না দিয়ে ঠিক যাদের দরকার তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। যদি টার্গেটিং মার্কেটিং আপনি বায়ার পার্সোনাটা করতে পারেন তাহলে টার্গেটিং মার্কেটিংটা আপনি করতে পারবেন। 2 নাম্বার হলো কন্টেন্ট তৈরি সহজ হয়। আপনি যখন বায়ার পার্সোনা করবেন, মানে যার কাছে আপনি প্রোডাক্টটা পৌঁছাবেন তার ব্যাপারে যখন আপনি বিস্তারিত জানবেন তখন কিন্তু আপনার জন্য এটা সহজ হবে। যেমন মনে করেন আমি একটা ভিন্ন একটা এক্সাম্পল দিই আপনাকে। আহ, সমাজগতভাবে, অথবা মনে করেন আমাদের ঘরে যে স্বামী স্ত্রীরা আছে, স্বামী কিন্তু স্ত্রীর দুর্বলতা জানে, অথবা স্ত্রী স্বামীর দুর্বলতা জানে। জানার ফলে কখনো যদি ঘরে রাগারাগি হয়, স্বামী তার স্ত্রীর দুর্বলতাকে কাজে লাগায়া সে একটা ব্লেম করে, অথবা তার যত তথ্য উপাত্ত আছে সে জানার ফলে সে এমন ভাবে টেকনিক করে কথাটা বলে যে সে জানে যে কোন কথা বললে তার বউ মেনে নিবে, অথবা তার বউ জানে যে স্বামী কোন কথাটা বললে মেনে নিবে। এটা কিভাবে হইলো? যে তার ব্যাপারে একজন আরেকজনের ব্যাপারে বিস্তারিত জানে। এজন্য কন্টেন্ট তৈরিটা, কন্টেন্ট মানে হলো যে আমি একটু আগে বলেছিলাম আপনি কি বলে মার্কেটিং করতে চান, কোন কথা বলে মানুষকে আটকাইতে চান আপনার কাছে, কোন কথা বলে মানুষকে আপনার নিজের কাছে ধরে রাখতে চান, সেটাই হলো কন্টেন্ট। তাহলে এই কন্টেন্ট কি ধরনের পোস্ট, ভিডিও বা অফার তাদের আকর্ষণ করতে হয় তা জানা যায় একটা বায়ার পার্সনের মাধ্যমে। বিজ্ঞাপনের খরচও আপনার কমে যাবে। কেন কমে যাবে? যখন আপনি জানবেন যে আপনার কাস্টমারটা অমুক ব্যক্তি, তখন কিন্তু ডাইনে বামে আর কাউকে আপনার পরীক্ষা করার দরকার নাই যে ভাই আসলে আমার টার্গেটেড কাস্টমারটা কি এই ব্যক্তি না অন্য কোনো ব্যক্তি, আমি আগে একটু টর্চ লাইট দিয়ে খুঁজে দেখি। তখন আপনার এই খুঁজে দেখতে হবে না, আপনি সরাসরি আপনার টার্গেটেড ব্যক্তির কাছে আপনি ডিলটা ছুড়তে পারবেন। যেমন আপনি একটা পুকুরে একটা ডিল ছুড়তে চাইছেন, আপনি নিশ্চিত পুকুরটা দেখছেন, ওটাতে ডিল ছোড়াটা যেমন বায়ার পার্সোনার মাধ্যমে খরচ কমিয়ে সঠিক ব্যক্তির কাছে পৌঁছানো সেম একই রকম। যদি পুকুর আপনি না চিনেন, ডানে বামে অনেক জায়গাতে আপনার ঢিল যেতে পারে। 4 নম্বর হলো কাস্টমার এক্সপিরিয়েন্স ভালো হয়। যখন আপনি ব্যক্তির সম্পর্কে পুরোপুরি জানবেন তখন ব্যক্তির ধরন, প্রকৃতি, ব্যক্তির ভাষা সবকিছু আপনি বুঝবেন এবং তাকে তার মতো করে আপনি হ্যান্ডেল করতে পারবেন। ওই ব্যক্তিকে কি বললে সে সহজে বুঝে যাবে, কোন কথা বললে সে আপনার প্রোডাক্টটা নিবে, কোন কথা বললে আপনার এখানে আটকে যাবে, এই সবকিছু আপনি এখানে ভালো এক্সপিরিয়েন্সের মাধ্যমে লিড দিতে পারবেন। আমি আশা করছি বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। তাহলে বায়ার পার্সনের মধ্যে যে তথ্যগুলো থাকবে, একটা হলো ডেমোগ্রাফিক তথ্য। ডেমোগ্রাফিকে কি থাকবে? ডেমোগ্রাফিকে থাকবে হলো এই বায়ারের বয়স, অর্থাৎ কাস্টমারের বয়স, কাস্টমারের লিঙ্গ, সে নারী না পুরুষ, তার বৈবাহিক অবস্থা থাকবে, তার শিক্ষাগত যোগ্যতা থাকবে, তার পেশা থাকবে, তার আয় থাকবে, সে কোন লেভেলের আয় করে, পারিবারিক অবস্থা থাকবে। এটা কেন দরকার?
ডেমোগ্রাফিকটা থাকলে, ডেমোগ্রাফিক জানলে বোঝা যায় কি আপনার পণ্যটা বা সেবাটা কেনার উপযুক্ত। এই তথ্যটা থাকলে আপনি নিজে নির্ধারণ করতে পারবেন কোন ব্যক্তিটা আপনার প্রোডাক্টের উপযুক্ত এবং যোগ্য। 2 নাম্বার হলো জিওগ্রাফি। জিওগ্রাফি কি? এটা হলো ব্যক্তির অবস্থান, সে কোথায় বসবাস করে, ব্যক্তিটা কোথায় বসবাস করে, এটা হলো জিওগ্রাফি। এক্ষেত্রে কি আসবে? দেশ, সে কোন দেশে, কোন শহরে, কোন বিভাগে, কোন গ্রামে, তার পরিবেশ কি, এই সবকিছু বিষয় জানা। কারণ হলো এই জায়গা হিসেবে এবং এই দেশ হিসেবে, সমাজ হিসেবে, রাষ্ট্র হিসেবে ভাষাগত পরিবর্তন, সাংস্কৃতিক পরিবর্তন, বিভিন্ন ধরনের পরিবর্তন থাকে। এই পরিবর্তনগুলো যখন আপনি জানা থাকবে তখন আপনি তাকে সহজে রিচ করতে পারবেন। এরপরে হলো সাইকোগ্রাফি। সাইকোগ্রাফিক হলো মনস্তত্ত্ব জ্ঞান, মনস্তত্ত্ব তথ্য। তাহলে এটা হলো মনস্তাত্ত্বিক তথ্যটা কি? সেটা হলো আপনার তার আগ্রহ কি, তার মূল্যবোধ কি, তার লাইফস্টাইল কি, তার ব্যক্তিত্ব কি, তার বিশ্বাস মনোভাব কি, যে তার আগ্রহ শিক্ষায়, ধর্মে, প্রযুক্তি, ফ্যাশন, ব্যবসা, কি ধরনের সে এই মানসিকভাবে কি লালন করে। এই সবকিছু যখন আপনি জানবেন, জানার ফলে আপনার কি লাভ হবে? মানুষ সিদ্ধান্ত নেয় হলো আবেগ এবং বিশ্বাস দিয়ে। এই জায়গাটাকে আপনি দ্রুত ক্যাচ করতে পারবেন, অর্থাৎ সে কিভাবে সিদ্ধান্ত নেয় এটা আপনি সহজে নিতে পারবেন সাইকোগ্রাফিতে। এরপর হলো বিহেভিয়ার। আপনি বিহেভিয়ারে কি পাবেন? আপনার কাস্টমারের, আপনার অডিয়েন্সের আচরণগত, অর্থাৎ তার ব্যবহার বিধি কি, সে কি অনলাইনে কেনাকাটা করে নাকি অনলাইনে কেনাকাটা করে না, সে সিদ্ধান্ত নিতে কি দ্রুত সিদ্ধান্ত নেয় নাকি দেরি করে, এবং সে কি আপনার প্রোডাক্টের কোনো অফার, মানে অফারের জন্য অপেক্ষা করে, অফারের জন্য আগ্রহী, নাকি অফার ছাড়াই আপনার প্রোডাক্টটা সে নিতে পারে, এবং সে কোন কোন ধরনের প্ল্যাটফর্ম সে ব্যবহার করে, ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট, মানে কি ধরনের প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি সে ব্যবহার করে, এবং সে কি ব্র্যান্ডের, অর্থাৎ ব্র্যান্ডের জিনিস খুঁজে নাকি যে কোনো প্রোডাক্ট দিলেই সে নিবে। এই ধরনের তথ্যগুলো যখন আপনার কাছে থাকবে তখন আপনি মানে ব্যক্তি কিভাবে, কখন এবং কেন সে মানে ক্রয় করে এটা আপনি সহজে বুঝে যাবেন। তার পেইন পয়েন্ট কি, তার পেইন পয়েন্ট অর্থাৎ একজন কাস্টমার তার সমস্যা কি। পৃথিবীতে যত ধরনের ব্যবসায় এসছে, প্রত্যেকটা ব্যবসায় একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত এইটুকু কি গবেষণা করে, অর্থাৎ এই মানুষটার শরীরের সমস্যা কি, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত তার কোন সমস্যাটা আছে ওইটা সমাধান বের করা। এটাই সমস্ত ব্যবসায়ীরা করে গেছে আজও পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত, এবং কিয়ামত পর্যন্ত এটাই হবে। তাহলে আপনি কোন সমস্যার সমাধান দিচ্ছেন, কাস্টমার কি জানে যে তার সমস্যার সমাধান আপনার কাছে আছে কিনা, এটা আপনার এখান থেকে খুঁজে বের করতে হবে যে তার সমস্যা এবং কষ্ট, চ্যালেঞ্জ কি, তার সময়ের অভাব, তার অর্থনৈতিক সীমাবদ্ধতা। আপনি যখন এটা জানবেন যে তার সময়ের অভাব, আপনি তারে মানে দ্রুত ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন। তার অর্থনৈতিক সমস্যা, তাকে কম দামি জিনিস দিবেন। সঠিক তথ্য না পাওয়া, সে সঠিক তথ্য পায় না, আপনি তার কাছে সঠিক তথ্য পৌঁছাবেন। বিশ্বাসযোগ্য সেবা পায় না, মানে অর্ডার করছে হালুয়া, মানে চলে গেছে অ্যালার্জি জম। তো এরকম মনে করেন যে অর্ডার করছে অ্যালার্জি জম, চলে গেছে হালুয়া, এবার ওই বেচারার অবস্থা পুরা 12টা বেজে গেল। তাহলে সঠিক মানে সেবা, বিশ্বাসযোগ্য সেবা না পাওয়া, আপনি বিশ্বাসযোগ্য সেবা দিবেন 100%, মানে যা দেখছে অনলাইনে সেটাই সে পাবে। তার মানসিক চাপ বা অনিশ্চয়তা, এই বিষয়গুলো যখন আপনি জানবেন তখন কাস্টমারকে তার মতো করে সার্ভিস আপনি প্রোভাইড করতে পারবেন। এটা কেন দরকার? দরকার হলো আপনার পণ্য বা সেবা যদি এই সমস্যার সমাধান না করে তাহলে কিন্তু আসলে সে কিনবে না। তার এই যে সমস্যাগুলো, এটা সমাধান যদি সে না, আপনি আপনার কাছ থেকে সে না পায়, তাহলে কিন্তু কখনোই আপনার প্রোডাক্ট আসলে সে কিনবে না। সে তখনও মনে করবে যে আসলে আমি এখান থেকে ধোঁকা খাবো, সে মানে ব্যক্তি আমাকে বুঝে না, তখন সে আপনার এখান থেকে ছুটে যাবে। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, ব্যক্তি কিভাবে সিদ্ধান্ত নেয়, সে কিনার আগে কার সাথে পরামর্শ করে, রিভিউ দেখে কিনা, দাম, সে কি দামকে কেন্দ্র করে নাকি মানকে বেশি মূল্যায়ন করে, একা সিদ্ধান্ত নেয় নাকি পরিবারের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়। এখন মনে করেন আপনি বাচ্চাদের জিনিস বিক্রি করবেন, এই বেবিদের আপনার ডায়াপার হোক বা বেবিদের এই মিল্ক হোক, কোনো কিছু আপনি বিক্রি করবেন। এখন আপনি যদি বেবিদেরকে টার্গেট করে আপনি বুস্ট করেন বা বিজনেস শুরু করেন, তাহলে কিন্তু আসলে আপনার বিজনেস শুরু করার আগে ডাউন হয়ে যাবে। তাহলে আপনি এখান থেকে কি সিদ্ধান্ত নিতে হবে, কার সাথে পরামর্শ করে। এই বেবির প্রোডাক্টটা কিনে হলে তার বাবা, পরামর্শটা কে দেয়, ইনফ্লুয়েন্সটা কে করে, তার মা। সুতরাং আপনার এখানে টার্গেট কাস্টমার কে হবে, তার মা হবে।
তাহলে এইভাবে প্রত্যেকটা জিনিস যদি সময় আমাদের আরো অনেক লম্বা হতো, তাহলে প্রত্যেকটা জিনিস আরো ভেঙে ভেঙে বোঝানোর সুযোগ হতো, আপনারা আরো ক্লিয়ার কনসেপ্টে আপনারা জিনিসটা নিতে পারতেন। তাহলে এই জায়গাতে যখন আপনি এই বিষয়গুলো জানবেন, জানার ফলে আপনার মার্কেটিং মেসেজ কখন কোথায় কিভাবে দিবেন সেটা আপনি সঠিকভাবে ঠিক করতে পারবেন। আপনার মার্কেটিং এর মেসেজটা কখন দিতে হবে, কোথায় দিতে হবে এবং কিভাবে দিতে হবে, এটা আপনি প্রপার ওয়েতে আপনি করতে পারবেন। সুতরাং আপনি এই মার্কেটে নামার আগে আপনার 20% আপনি জিতে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এটা সারসংক্ষেপ কি বায়ার পার্সোনার? বায়ার পার্সোনার সারসংক্ষেপ হলো ডেমোগ্রাফি বলে ব্যক্তিটা কে, জিওগ্রাফি বলে সে কোথায় থাকে, সাইকোগ্রাফি বলে সে মানে কেন মানে জিনিসটা কেনার জন্য কিভাবে এবং কি অনুভব করে, বিহেভিয়ার আপনাকে বুঝিয়ে দিবে সেটা কিভাবে কাজ করে। আমি আশা করছি বায়ার পার্সোনা মোটামুটি যেটুকু বলেছি আপনারা পরিপূর্ণ ক্লিয়ার না হলেও আশা করছি মোটামুটি বেশ ভালো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আই থিঙ্ক আপনারা পরবর্তীতে আবার ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, বায়ার পার্সোনা, ফেসবুক অ্যাডস ইকোসিস্টেম। অ্যাডস ইকোসিস্টেমটা কি? ইকোসিস্টেম মানে হলো এটার মানে কোন সাইকেলে চলে। আমরা সাইকেল চালাইতে গেলে যেমন পেডেল ঘুরাই, পেডালটা কিভাবে ঘুরাইলে সাইকেলটা চলে, মোটর সাইকেল বা গাড়ির চেনটা কিভাবে ঘুরলে গাড়িটা চলে, এটাকে বলে ইকোসিস্টেম। তো ফেসবুকেরও একটা সাইকেল আছে, ফেসবুক অ্যাডস এর। এটার সাইকেলটা কি? এটার সাইকেলটা হলো আপনার ফেসবুক অ্যাডসটা চলা, প্রথমত আপনার কাছে থাকতে হবে হলো একটা আপনার পার্সোনাল প্রোফাইল। সেই পার্সোনাল প্রোফাইলের আন্ডারে আপনার থাকতে হবে হলো একটা পেজ। সেই পেজের আন্ডারে আপনার এই পেজের সাথে সাথে আপনার থাকতে হবে হলো একটা অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টের সাথে সাথে আপনার থাকতে হবে হলো ডুয়েল কারেন্সি কার্ড। এই প্রত্যেকটা বিষয়ের কোনো একটা যদি আপনার কম থাকে বা কোনো একটা যদি মিসিং থাকে, তাহলে আসলে আপনি ফেসবুক অ্যাডস রান করতে পারবেন না। সুতরাং এখন আসেন, আমরা তো এখান থেকে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হবে আমরা জেনে ফেলেছি, সামনে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে করতে হবে সেটাও আমরা জানবো। এরপর আমাদের পার্সোনাল প্রোফাইল প্রত্যেকেরই আছে। এখন কথা হলো ডুয়েল কারেন্সি। ডুয়েল কারেন্সি, সেদিন আমাকে আমাদের এক ভাই প্রশ্ন করতেছে, স্যার আপনারা কি শুধুমাত্র মুখের কথায় সবকিছু শেষ করে দিবেন নাকি শেষ পর্যন্ত ভালো কিছু আপনারা দিতে পারবেন, অর্থাৎ ডুয়েল কারেন্সি কার্ডটা আপনি করে দিতে পারবেন? তো আমি তাকে বললাম যে ভাই, আমি, আমার বাবা, আমার দাদা, আমার 14 গোষ্ঠীও যদি আসে, আপনার ডুয়েল কারেন্সি কার্ড আমি করে দেওয়ার ক্ষমতা আমি রাখি না। আমি শুধুমাত্র আপনাকে তথ্য দিতে পারি, সে তথ্য অনুযায়ী যদি আপনি কাজ করেন, উপকরণগুলো যদি আপনার কাছে থাকে, তাহলে কেবল আপনি জিনিসগুলা সংগ্রহ করতে পারবেন। এছাড়া বিকল্প কোনো সুযোগ নেই, কোনো চান্স নেই। সেই সুরতটা কি? সুরতটা হলো আপনার ডুয়েল কারেন্সি কার্ডের জন্য সবচেয়ে বেশি জরুরি হলো একটা পাসপোর্ট থাকা। এছাড়া অন্যগুলো আপনার জন্য ইজি এবং সহজ। একটা পাসপোর্ট থাকা একদম খুবই খুবই জরুরি। পাসপোর্টটা থাকলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনার একটা ভিসা কার্ড দিবে, ভিসা কার্ডে জাস্ট আপনি ডলার এন্ডোস করবেন। এন্ডোস করার মানে হলো আপনি পারমিশন নেবেন, ডলারের পারমিশন নেবেন। আপনার 1000 লাগুক, 10,000 লাগুক, সর্বোচ্চ 12,000 পর্যন্ত আপনি পারমিশন নিতে পারবেন। যখন আপনি পারমিশনটা নেবেন, তখন টাকা বললে আপনি এটাকে ডলার হিসেবে খরচ করতে পারবেন। সুতরাং আপনাদের খেয়াল রাখতে হবে, আপনাদের ডলার অর্থাৎ ডুয়েল কারেন্সি কার্ড থাকার জন্য আপনার মাস্ট একটা পাসপোর্ট থাকতে হবে। এটা আপনার খেয়াল রাখতে হবে। পাসপোর্ট যদি থাকে তাহলে আপনি কি করবেন? আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন। ব্যাংক অ্যাকাউন্ট করে ব্যাংকে বললে আপনাকে এটার মধ্যে এন্ডোস করে দিবে এবং এটা কিভাবে পরবর্তী প্রক্রিয়া হবে সেটাও আপনাকে বলে দিবে। এটার জন্য সর্বপ্রথম আপনারা প্রথম পদক্ষেপ হিসেবে আপনারা প্রত্যেকেই সিটি ব্যাংক, পূবালী ব্যাংক বা মোটামুটি এটার সার্ভিস অনেক ভালো, আপনারা এটাতে অ্যাকাউন্ট করে ফেলতে পারেন। এর মধ্যে আপনার নিজের পাসপোর্ট, নিজের যে পাসপোর্ট আছে এই পাসপোর্ট দিয়ে আপনি সেখানে এন্ডোস করে ফেলতে পারবেন, অথবা পাসপোর্ট দ্রুত বানিয়ে ফেলতে পারেন। অনেক কাজেই তো পাসপোর্ট প্রয়োজন হয়। কাস্টমার টেম্পারেচার। কাস্টমার টেম্পারেচার কি জিনিস? টেম্পারেচার মানে তো আমরা জানি, তাই না? টেম্পারেচার মানে হলো, আচ্ছা এর আগে আমি একটু জেনে নেই, হ্যাঁ আমাদের এখানে যারা অংশগ্রহণ করেছিলেন সকলেই কি আছেন কিনা আমাকে একটু মেসেজ দিবেন, তাহলে আপনাদের টেম্পারেচারটাও আমি একটু মাপতে পারবো যে কোন টেম্পারেচারে চলছে। বেশ, একটু একটু মেসেজ করি কার কি পরিস্থিতি, কার কি পরিস্থিতি আমাকে একটু বলবেন যে আমার আওয়াজ, আমার কথা এবং আমার টোন সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, আপনাদের টেম্পারেচারটা কেমন আমি একটু
জাস্ট দেখে, তাহলে পরবর্তী স্টেপ নিতে সহজ হবে আমার জন্য। ইয়েস, 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 জি খায়ের, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, ভালো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। জি, আলহামদুলিল্লাহ, প্রত্যেকেই খুব সুন্দরভাবে শুনছেন, সুন্দরভাবে শুনছেন। এটা শুনে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগলো। আমি অত্যন্ত অত্যন্ত খুশি এটার জন্য। আচ্ছা, আমাকে জাস্ট একটা মিনিট, না আমাকে একটু সময় দিবেন বা আধা সেকেন্ড। আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত, একটু আপনাদেরকে বিরক্ত করলাম। ওকে, তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের রিভিউ আমার কাছে ভালো লেগেছে। আমরা নেক্সট স্টেপে যেতে পারি। নেক্সট স্টেপ হলো টেম্পারেচার। টেম্পারেচার কি? টেম্পারেচার মানে হলো তাপমাত্রা। আপনি পানি গরম করলে কিংবা চা, অথবা এই যে শীতকালে আমরা যা কিছুই খাই, বিশেষ করে যখন আমরা এই পানি দিয়ে অজু করতে যাই কিংবা কোনো এই খাবারের জন্য বসি, ফার্স্ট আমরা আঙ্গুল দিয়ে দেখতে চাই যে এটা টেম্পারেচার কি, এটা তাপমাত্রাটা কতটুকু, এটা গরম আছে নাকি ঠান্ডা। এটা হলো টেম্পারেচার। তাহলে এই টেম্পারেচারটা কাস্টমারের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। আপনার কাস্টমারের তাপমাত্রা কি? কাস্টমারের তাপমাত্রাটা, অর্থাৎ আমরা এটাকে বলবো কাস্টমার টেম্পারেচার। ঠিক আছে? এই কাস্টমার টেম্পারেচার, কাস্টমারকে আবার আমরা অডিয়েন্সও বলতে পারি। সেই হিসাবে আমরা বলবো কাস্টমার টেম্পারেচার হলো 3 প্রকার। কোল্ড অডিয়েন্স, আপনারা খেয়াল করবেন, প্রয়োজনে নোটও নিতে পারেন। কোল্ড অডিয়েন্স, ওয়ার্ম অডিয়েন্স, হট অডিয়েন্স। আমি আবারও বলছি, কাস্টমার টেম্পারেচার, আমি আবারও বলছি, কাস্টমার টেম্পারেচার 3 প্রকার: কোল্ড অডিয়েন্স, ওয়ার্ম অডিয়েন্স, হট অডিয়েন্স। কোল্ড অডিয়েন্স কারা? কোল্ড অডিয়েন্স কারা? কোল্ড অডিয়েন্স হলো যে সমস্ত ক্রেতারা, অর্থাৎ আপনার প্রোডাক্টটা যখন আপনি সবেমাত্র লঞ্চ করেছেন, তখন তো সবাই যে জানবে এটা নেসেসারি না, এটা বাধ্যতামূলক না। তখন কোল্ড অডিয়েন্স হয় তারা যারা এখনো আপনার ব্র্যান্ড বা আপনার প্রোডাক্ট কিংবা আপনার প্রোডাক্টের অফার সম্পর্কে এখনো পর্যন্ত জানে না। তাদের সমস্যা আছে, কিন্তু সেই সমস্যার সমাধান যে আপনার কাছে আছে বা আপনি দিতে পারেন, এটাও তাদের এখনো পর্যন্ত জানা নেই। ফলে দেখা গেছে আপনার সার্ভিসটা বা প্রোডাক্টটা তাদের সামনে গেলে স্ক্রল করে সামনে চলে যায়, এটার প্রতি কোনো আগ্রহ সে দেখায় না। তারা হলো কোল্ড অডিয়েন্স, ঠান্ডা ঠান্ডা ক্রেতা, একদম বরফের মতো তারা জমে গেছে, এ ধরনের ক্রেতা। তাদের বৈশিষ্ট্য কি? তারা আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে কোনো রকমের ধারণা নেই, তারা এখনো গবেষণার পর্যায়ে আছে, তাদের কেনার কোনো ইচ্ছা বা প্রস্তুতি নাই। এটা হলো কোল্ড অডিয়েন্স। ওয়ার্ম অডিয়েন্স কারা? ওয়ার্ম, এই ধরনের অডিয়েন্সদের জন্য আপনি যে যে ধরনের অ্যাড রান করতে পারেন, সেটা হলো, এক কথা হলো অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে হলো একজনের কাছে একটা অ্যাড একাধিকবার যাওয়া, এটা হলো অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস যখন করবেন, তখন একটা ব্যক্তি খুব দ্রুতই আপনার আস্তে আস্তে প্রোডাক্টটাকে খুব দ্রুত চিনে যাবে। যেটা আপনার এঙ্গেজমেন্ট করলে 10 দিনে চিনতো, অ্যাওয়ারনেস এটা 5 দিনে চিনে যাবে। 2 নাম্বার হলো ওয়ার্ম অডিয়েন্স। ওয়ার্ম অডিয়েন্স কি? ওয়ার্ম অডিয়েন্স হলো উষ্ণ বা আগ্রহী ক্রেতা। আমরা এটাকে আগ্রহী ক্রেতা বলতে পারি। তবে এটাকে আপনার ওয়ার্ম, উষ্ণ বলে আর কি, উষ্ণ গরম, একবারে হাইও না একেবারে লো না, এটা মিডল লেভেলের আছে। এই ধরনের ক্রেতা যারা আগ্রহী আপনার প্রোডাক্টের প্রতি, তারা ইতোমধ্যে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে এবং তারা আপনার প্রোডাক্টকে কেনার জন্য যাচাই বাছাই করতেছে, লাইক করতেছে, কমেন্ট করতেছে, আপনার প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতেছে, দেখতেছে। এখনো সরি, এখনো পর্যন্ত আপনার প্রোডাক্টটা কেনার জন্য সিদ্ধান্ত নেয়নি। তারা হলো ওয়ার্ম অডিয়েন্স। তাদের বৈশিষ্ট্য কি? আপনার কন্টেন্টে লাইক করবে, কমেন্ট করবে, ওয়েবসাইটে ভিজিট করবে, ভিডিও দেখবে, তারা আপনার লিড ফর্মে তথ্য দিবে। আমরা সামনে এগুলো জানবো লিড ফর্ম কি জিনিস, কিন্তু এখনো পর্যন্ত সে কিনে নাই, কিনার সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেয় নাই। 3 নাম্বার হলো হট অডিয়েন্স। 3 নাম্বার হলো হট অডিয়েন্স। হট অডিয়েন্স কারা? হট অডিয়েন্স হলো, এক কথাই হলো, যে সমস্ত ব্যক্তিরা আপনার প্রোডাক্টটা ইতিপূর্বে কিনেছে অথবা ফাইনালি এখন আপনার প্রোডাক্টটা কেনার জন্য সিদ্ধান্ত নিয়ে কল টু অ্যাকশন
অ্যাকশন বাটন চেপেছে, অর্থাৎ সে অলরেডি কেনার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তারা হলো হট অডিয়েন্স। তাদের কাজ কি? তারা আগেও কিনছে, লিড ফর্মও আপনারা বিভিন্ন রকমের তথ্য দিছে, তারা প্রচন্ড লেভেলের আগ্রহ দেখিয়েছে। এই সমস্ত ব্যক্তিরা হলো হট অডিয়েন্স। এখানে আপনাদেরকে এক্সট্রা আরেকটা তথ্য দিয়ে রাখি। এখন এই 3 রকমের অডিয়েন্সের মধ্যে আপনি কাকে গুরুত্ব দিবেন? আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন হলো হট অডিয়েন্সে। কারণ হলো এই যারা প্রচন্ড লেভেলের আগ্রহ দেখে আপনার প্রোডাক্টটা কিনতেছে, সে যদি আপনার আগ্রহ না দেখানোর কারণে, সময় কম দেওয়ার কারণে একটা কিনে, তাহলে আপনি সময় বেশি দেওয়ার কারণে সে আপনার আরো 2টা প্রোডাক্ট বেশি কিনতে পারে। আর যে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানেই না, কিনতেই তার মনে চায় না, তার পিছনে যত সময় ব্যয় করবেন, পুরা সময়টা কখনো কখনো যাবে যে শেষে গিয়ে সে আর কিনলো না, আপনার সময়টা লস। তার মানে কি তাদের পিছনে সময় দিবেন না? অবশ্যই দিবেন। তাদের পিছনে আস্তে আস্তে সময় দিবেন। হট অডিয়েন্সে প্রতিদিন 10 মিনিট দিলে আপনি এই কোল্ড অডিয়েন্সের পিছনে প্রতিদিন 3 মিনিট দিবেন, তারা 10 দিন সময় দিবেন। হট অডিয়েন্সে আপনি 3 দিন সময় দিবেন বেশি বেশি করে। তাহলে আপনার মানে প্রপার ওয়েতে আপনি সমস্ত কাজগুলা করে ফেলতে পারবেন। আমি আশা করছি এই পর্যন্ত যে কয়টা পয়েন্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই ব্যাপারে আমি আশা করছি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার। এই ব্যাপারে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার। আমাকে কি একটু কষ্ট করে একটা মেসেজ করে দেবেন? আপনাদের মেসেজ দেখতে মন চাচ্ছে আমার। আপনারা আমাকে একটা মেসেজ পাঠাবেন? জি জি, এক ভাই বলেছে জি জি। মাহফুজ ইসলাম ভাই, রবিউল ইসলাম ভাই, মিলন ইসলাম ভাই জি, মুফতি আবু বকর ভাই জি, ইয়েস, হাফেজ মোহাম্মদ ভাই জি, আব্দুল জব্বার ভাই জি। আলহামদুলিল্লাহ, প্রত্যেকে মোটামুটি আশা করছি ক্লিয়ার হয়েছেন। আমিনুল ইসলাম ভাই জি, জাফর খান ভাই জি সহমত। আলহামদুলিল্লাহ, প্রত্যেকেই বুঝতেছেন। এই জন্য আমার কাছে ভালো লাগতেছে যে আসলে আমার যে টুটা ফাটা এই আলাপ আলোচনা অগুছালো, এটার মধ্যেও আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি। এটা আসলে আমার জন্য আমি মনে করতেছি এটা আমার একটা সৌভাগ্য যে আমি আপনাদেরকে বুঝাতে পারছি এবং আপনারা বুঝেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন হলো ফাইনাল স্টেপে গিয়ে আমরা আমাদের প্রাথমিক যে কাজগুলা, আমরা তো প্রত্যেকেই কোর্সটা করতেছি হলো আমরা বুস্ট করার জন্য। এখন আসলে বুস্ট কি, ক্যাম্পেইন কি, এটা গত ক্লাসে সম্ভবত আপনাদেরকে কিছু হিংস দেওয়ার কথা। আমি এই ক্লাসে আবারও বলছি যে বুস্ট কি, ক্যাম্পেইন কি। বুস্ট হলো, এটা আপনাকে কি বলা যায়, যারা বিগিনার, বিগিনার বলতে যারা মানে ফেসবুক অ্যাড সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান রাখে না, তারা বুস্টিং করে। যেমন আপনি যখন ফেসবুকে আপনি একটা পোস্ট করবেন, আপনার পার্সোনাল প্রোফাইলে যখন আপনি একটা পোস্ট করবেন, আপনি দেখেন আপনার আমি এই পার্সোনাল আমার এখানে আমি একটা পোস্ট করলাম, যেমন ধরেন আমি আমার এখানে একটা পোস্ট করলাম, পোস্টের নিচে দেখবেন আমার এখানে বুস্ট লেখা আছে। দেখেন এই যে বুস্ট লেখা আছে প্রোফাইলের মধ্যে, বুস্ট লেখা আছে। এই বুস্টিং এর মধ্যে মানে প্রফেশনাল ভাবে কাজ করার কোনো পরিস্থিতি এখানে হয় না। এটা প্রপার ভাবে আপনি টার্গেটিং করতে পারবেন না, বা এই বাজেট অপটিমাইজ করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। এটা শুধুমাত্র যাবেন, আপনি একটা বাজেট দিবেন, রেজাল্ট আসুক বা না আসুক আপনার টাকা ফেসবুক কেটে নিবে। এটা হলো বুস্ট। আমি আরো সহজে বলি যে এই একজন ব্যক্তি বিয়ে বাড়ির রান্না করতে পারে, একজন ব্যক্তি ইন্টারন্যাশনাল বাবুর্চি, ওই ব্যক্তির জন্য কি আপনার ঘরের রান্না করা এটা কোনো ব্যাপার? ঘরের নর্মাল রান্না করা এটা কোনো ব্যাপার না। কিন্তু এই বুস্টিংটা হলো ঘরে রান্না করা, আর অ্যাড ক্যাম্পেইনটা হলো ইন্টারন্যাশনাল বাবুর্চির মতো। যে অ্যাড ক্যাম্পেইন করতে পারবে সে বুস্টিং করতে পারবে, যে বুস্টিং করতে পারে শুধু অ্যাড ক্যাম্পেইন জানে না, সে কখনো অ্যাড ক্যাম্পেইন করতে পারবে না। আমি আশা করছি বিষয়টা আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার, যে আমরা এখন থেকে বুস্ট না বরং অ্যাড ক্যাম্পেইন বলবো। বুস্টিং হলো যারা কোনো কিছুই জানে না, অজ্ঞ, তাদের জন্য। অ্যাড ক্যাম্পেইন হলো যারা প্রফেশনাল, বুস্টিং এর সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান ধারণা আছে, তাদের জন্য হলো অ্যাড ক্যাম্পেইন। এবং এই অ্যাড ক্যাম্পেইনের মধ্যেই মাধ্যমে সারা পৃথিবী চলে। বুস্টিংটা এটা ফর্মালিটি দিয়ে রাখছে আর কি, ফেসবুকের দেওয়ার দরকার, দিয়েছে খুশি করার জন্য যে ভাই তো তুমি ওই পেন্সিল আঁকা বাঘ দেখে তো তুমি মানে ভয় পাও, তাহলে আর বাস্তবে তোমার এই বাঘ দেখায় লাভ কি? মানে হলো তো তুমি, আমি তোমারে দিতে চাই গোলাপ ফুল, তুমি বকুল ফুল নিয়ে তুমি সন্তুষ্ট, তাহলে আর গোলাপ ফুল দিয়ে তোমার প্রপোজ করে আমার ফায়দা কি? ঠিক আছে, তুমি বকুল ফুল নিয়ে থাকো। বুস্টিংটা হলো এই লেভেলের। আপনার এই অ্যাডস ক্যাম্পেইনটা হলো গোলাপ, আর বুস্টিংটা হলো আপনার বকুল ফুল বা আরো নর্মাল কোনো ফুলের ব্যাপারে আপনি বলতে পারেন।
অ্যাড অপশন। ফেসবুক অ্যাডসটা কিভাবে কাজ করে? মূলত ফেসবুক অ্যাডসটা কাজ করে নিলামের মতো। নিলামটা কি জিনিস? আপনি দেখবেন এখানে যারা আছে আমরা হয়তো প্রত্যেকেই মানে কখনো কখনো না কখনো সিনেমা দেখেছি। সিনেমার মধ্যে কিছু কিছু সিনেমার মধ্যে থাকে আপনার নিলাম উঠায় বিভিন্ন এই মানে বড় বড় কারখানা, বিশেষ করে যে ব্যাংকগুলা যে জিনিসটা জব্দ করে, এই সমস্ত জিনিসগুলা অধিকাংশ সময় নিলাম করে, যে দাম উঠায়, এই দামের উপরে যে দিবে সেই নিয়ে নিবে। তো ফেসবুকও হইলো আপনি অ্যাডটা যখন রান করেন সেটা নিলামে উঠায় মানে হলো আপনি যে রিলেভেন্ট এই অ্যাড রান করেছেন এই রিলেটেড কিন্তু আরো বহুত আরো বহুত আরো বহুত মানুষ অ্যাড রান করতেছে, আরো অনেক মানুষ অ্যাড রান করতেছে। এখন তাদের মধ্য থেকে আসলে আপনাকে ফেসবুক সুযোগ দিবে কিনা এটা চিন্তা করবে হলো আপনার নিলামের মধ্যে জিততে পারছেন কিনা, আপনি নিলামের মধ্যে জিততে পারছেন কিনা। এখন মনে করেন আপনি আয়ুর্বেদিকের একটা প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করেছেন $10, এখন এখন এটার মধ্যে আরেকজন অ্যাড রান করেছে $15, তাহলে কিন্তু নিলামে সে জিতে যাবে, তাহলে ফেসবুক অ্যাডটা কিন্তু এইভাবেই অ্যাকচুয়ালি কাজ করে। ঠিক আছে, আমি আশা করছি এই বিষয়টা আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার। এখন থেকে আমরা যখন অ্যাড রান করবো তার মানে কি আমরা ভাই ঠিক আছে অ্যাড রান করতেছি, কেউ তো $20 দিবে, যান আমি আজকে মানে পকেটে টাকা আছে কুবাইয়া $200 দিয়ে দিলাম, এটা করবেন না, এটা করার কোনো সুযোগ নেই। নিলামে জিততে হলে শুধুমাত্র টাকা দিয়ে নিলামে জিতে যাবে এরকম না, নিলামে জিততে হলে শুধুমাত্র টাকা দিয়ে জিতে যাবে বিষয়টা কখনোই এরকম না। নিলামে জিততে হলে আপনার যেমন বাজেট অপটিমাইজেশন লাগবে, এমন প্রপার ওয়েতে অ্যাডটাকেও আপনার অপটিমাইজ করতে হবে, টার্গেটিংটা আপনার মানে প্রপার ওয়েতে করতে হবে। যখন আপনি প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে করে ফেলবেন তখন কখনো কখনো আপনি $1 জিতে যেতে পারেন। আবার কখনো এমন হইতে পারে আপনার অন্যান্য কাজ ভালো করে হয়নি, আপনি $1000 বাজি ধরছেন, আপনার কোনো কাজই হবে না। তো এই জন্য অকশনে জিততে হলে আপনার প্রত্যেকটা সেট আপ, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, এই তিনটাকে আপনার সুন্দরভাবে চিন্তা করে করে সুন্দর করে সেট আপ করতে হবে, তাহলে কেবল আপনি জিততে পারবেন। অ্যাড ডেলিভারি প্রসেস, কিভাবে? অ্যাড ডেলিভারি প্রসেসটা কি? অ্যাড ডেলিভারি প্রসেস হলো আমি আপনাদেরকে একটা ছোট একটা ইয়ে দেখাই। আচ্ছা, আমি আশা করছি আমার স্ক্রিনটা এখনো আপনারা দেখতে পারবেন। অ্যাডস মার্কেটিং ব্যাচ 2 ওকে, আমি পেয়েছি। আমার স্ক্রিনটা আশা করছি আপনারা দেখতে পারতেছেন। এই স্ক্রিনের মধ্যে দেখেন আপনি প্রথম অ্যাড ডেলিভারি প্রসেসের জন্য ফার্স্ট অফ অল আপনার প্রথম কাজ হলো ফেসবুককে আপনি একটা কন্টেন্ট দিবেন, ঠিক আছে? আপনার প্রথম কাজই হলো ফেসবুককে আপনি একটা কন্টেন্ট দিবেন। এই কন্টেন্ট দেওয়ার পরে ফেসবুক কি করবে? এখন কন্টেন্টটা কি হইতে পারে? কন্টেন্টটা হইতে পারে ইমেজ, ভিডিও, লেখা, আদার্স যত রকমের কন্টেন্ট হইতে পারে, এভরিথিং ওভারঅল সব। আপনি একটা কন্টেন্ট ফেসবুককে প্রথম দিবেন, পুরো সেটআপটা কমপ্লিট করার পরে আপনি এই অ্যাডটাকে সাবমিট করবেন, পাবলিশ দিয়া সাবমিট করবেন। সাবমিট করার পরে ফেসবুক আপনার এটাকে অটোমেটেড রিভিউ করবে। ফেসবুক আপনার এই সাবমিট করা অ্যাডটাকে কন্টেন্ট দেওয়ার পর আপনি পাবলিশ দিবেন, সাবমিট। এই সাবমিটকে অটোমেটিক অর্থাৎ এআই এর মাধ্যমে এটাকে সে রিভিউ করবে। রিভিউ করার পরে যদি সে দেখে কোন রকমের কোনো সমস্যা নাই তাহলে সে পাঠিয়ে দিবে অ্যালাউ টু রান, অর্থাৎ এই অ্যাডটাকে রান করে দেওয়ার জন্য পারমিশন সে দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে অ্যাড ডেলিভারি হয়ে যাবে। আর যদি এটাতে এই রিভিউতে কোন রকমের কোনো সমস্যা পায় তাহলে এআই সোজা পাঠিয়ে দিবে অ্যাড রিজেক্ট, অ্যাডটাকে রিজেক্ট করে দিবে। রিজেক্ট করে দেওয়ার পরে আপনার কাজ হবে সেটাকে এডিট করবেন, এডিট করার পরে আবার সাবমিট করবেন, সাবমিট করার পরে রিভিউ, দেন হলো অ্যাড ডেলিভারি প্রসেস। এর আগে এই অ্যাডটাকে রিজেক্ট করার পরে রিভিউ কে করবে? এখানে একজন ব্যক্তি করবে, মানুষ করবে। এটা তো করছিল এআই, এখান থেকে চলে এসে রিজেক্ট হলে এসে করবে একজন মানুষ রিভিউ করার পরে
আপনি এডিট অ্যাড করে আপনি সাবমিট করলেন, এন্ড দেন হলো মানুষ এই রিভিউ করবে, এই রিভিউটা হবে মানুষ রিভিউ করে দিয়ে দিবে অ্যালাউ টু রান, এন্ড দেন হলো ডেলিভারি প্রসেস। একদম সিম্পল। আপনি কন্টেন্ট দিবেন, কন্টেন্টের পরে পাবলিশ দিবেন, পাবলিশের পরে ফেসবুক রিভিউ করবে, কোনো সমস্যা না থাকলে পাবলিশ করে দিবে, সমস্যা থাকলে রিজেক্টের পরে আপনি ওইটার যে সমস্যা এটা আপনাকে দেখাবে, এররটা আপনি কমপ্লিট করে আবার সাবমিট করবেন, তখন একজন মানুষ এটাকে রিভিউ করে পাবলিশ করে দিবে। এটা হলো অ্যাড ডেলিভারি প্রসেস। এখন আপনাদেরকে যে বিষয়টাতে আমরা মোটামুটি যদি এই কনসেপ্টটুকু ক্লিয়ার হই, এই কনসেপ্টটুকুকে যদি আমরা ক্লিয়ার হই, তাহলে আমরা সামনে যেতে পারি। কি বলেন? আমি আবারও কয়েক সেকেন্ড আপনাদের নষ্ট করছি, কারণ হলো আপনাদের অবস্থা বুঝে সামনে যাওয়াটাই আমার কাছে ভালো মনে হয়। আমাকে কাইন্ডলি আপনারা একটু মেসেজ করবেন। মেসেজ, হ্যাঁ সহমত, একটু মেসেজ করবেন। 25 জি, ঠিক আছে, তাহলে আমি সামনে যেতে পারি। ওকে জি, জি বুঝতেছি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তাহলে আমরা সামনে যেতে পারি। ওকে, আমাদের আব্দুল জব্বার ভাই বলছেন বুঝতে পারি না। যেখানে আব্দুল জব্বার ভাইয়ের যেখানে অসুবিধা হচ্ছে বা হবে, এটা একদিনেই বুঝে ফেলা যাবে, এটা নেসেসারি না, কোনো সমস্যা নেই। ভিডিওটা আপনি আবার দেখবেন, এরপরেও কোথাও সমস্যা হলে আপনি গ্রুপে মেসেজ করবেন, আপনাকে সেখান থেকে আবার প্রয়োজনে পার্সোনালি হোক অথবা ক্লাসের মাধ্যমে হোক আপনাকে আবার বুঝিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, এতক্ষণ তো আমরা মশলার কথা জানলাম, মশলা। এখন ফাইনালি তরকারি রান্না করতে হবে। তরকারি রান্নার জন্য চুলায় আপনার পাতিল বসাইতে হবে। চুলার পাতিলটা হলো আন্ডারস্ট্যান্ডিং বিজনেস ম্যানেজারটা কি এইটা বোঝা হলো, এবং এই বিজনেস ম্যানেজারটাই হলো আপনার চুলার পাতিল। এই পাতিলের মাধ্যমে আপনার পরবর্তী যত প্রক্রিয়া আছে, ধাপ আছে, সব এই ম্যানেজার দিয়ে, এই পাতিল দিয়ে আপনার সম্পন্ন করতে হবে। যদি এই পাতিল সম্পর্কে আপনার ধারণা না থাকে, তাহলে আসলে আমরা কিছু করতে পারবো না। সুতরাং বিজনেস ম্যানেজার কি? বিজনেস ম্যানেজার হলো যেই সফটওয়্যারের মাধ্যমে বা যেই বস্তুর মাধ্যমে একাধিক বিজনেসকে মেনটেন করা হয়, পরিচালনা করা হয়। একাধিক বিজনেসকে মেনটেন করা হয়, পরিচালনা করা হয়, সেটা হলো বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার দুই প্রকার। এক প্রকার হলো বিজনেস সুইট, আপনারা শুনে থাকবেন হয়তো বিজনেস সুইট। আরেকটা হলো অ্যাডস ম্যানেজার। একটা হলো বিজনেস সুইট, আরেকটা হলো অ্যাডস ম্যানেজার। আমি আবারও বলছি, বিজনেস ম্যানেজার দুই প্রকার, একটা হলো বিজনেস সুইট, আরেকটা হলো অ্যাডস ম্যানেজার। তাহলে বিজনেস সুইটের কাজ কি, অ্যাডস ম্যানেজারের কাজ কি? বিজনেস সুইটের কাজ হলো, চলেন আমি এটাকে এখান থেকে না থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখাই দিই বিজনেস সুইটটা কি। বিজনেস সুইট, পিকচার দেখেন। আপনারা আশা করছি এই যে একটা ইমেজ, এই ইমেজটা আপনারা সবাই দেখেছেন, এই ইমেজটা আপনারা প্রত্যেকেই দেখেছেন। এটাকে বলে বিজনেস সুইট। এটার কাজ কি? এটার কাজ হলো, এটার মাধ্যমে আপনি একটা ফেসবুক পেজের মাধ্যমে যে সমস্ত কাজগুলো করতে পারেন, একটা পোস্ট করা, লাইভ করা, রিভিউ দেখা, কমেন্ট দেখা, রিপ্লে করা, এরপরে আপনার কোনো পোস্ট কন্ট্রোল করা, মানে অর্থাৎ আপনার একটা পেজকে কন্ট্রোল করার জন্য সবকিছু আপনি এটার মাধ্যমে করতে পারবেন, এই বিজনেস সুইটের মাধ্যমে করতে পারবেন। অ্যাডস ম্যানেজার কি? অ্যাডস ম্যানেজার হলো যার মাধ্যমে আপনি একটা ক্যাম্পেইন রান করবেন, অ্যাড আপনি রান করবেন। বিজনেস সুইট হলো যার মাধ্যমে আপনি একটা পেজকে কন্ট্রোল করবেন। অ্যাডস ম্যানেজার হলো যার মাধ্যমে আপনি একটা পেজে অ্যাড রান করবেন, অ্যাড পাঠাবেন। দুইটার কাজ কিন্তু ভিন্ন। আমি আবারও বলছি, বিজনেস ম্যানেজার দুই প্রকার, একটা হলো বিজনেস সুইট আর একটা হলো অ্যাডস ম্যানেজার। বিজনেস সুইট হলো যার মাধ্যমে আপনি একটা পেজকে পরিপূর্ণ কন্ট্রোল করবেন, সেখান থেকে আপনি পোস্ট করতে পারবেন, শিডিউল পোস্ট করতে পারবেন, সেখান থেকে আপনি কমেন্টে রিপ্লাই করতে পারবেন, শেয়ার করতে পারবেন, আপনি শেয়ার পোস্ট করতে পারবেন, সেখান থেকে লাইভ করতে পারবেন, অনেক কিছু আপনি সেখান থেকে করতে পারবেন, একটা পেজের যত কাজ আছে সবকিছু।
আর অ্যাডস ম্যানেজার হলো যার মাধ্যমে সেই পেজটাতে আপনি অ্যাড রান করবেন। এইটুকুতে আপনার কনসেপ্টটা ক্লিয়ার কিনা এটা আমাকে জানাবেন, তাহলে বাকিটা আমি আপনাদের সাথে ডিসকাস করে ফেলতেছি। ওকে, এখন আমাকে বলেন, জাস্ট এটুকু এটুকু আমাকে বলেন যে এটা আপনারা ক্লিয়ার কিনা। যে পর্যন্ত বলেছি এই পর্যন্ত যদি যদি আপনারা ক্লিয়ার থাকেন, তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত থাকবে। এটাকে আপনারা আরো ভালোভাবে দেখবেন, বুঝবেন। আগামী ক্লাসে আমরা এই বিজনেস স্যুট এবং অ্যাডস ম্যানেজার, বিশেষ করে একটা অ্যাড রান করার জন্য কি কি প্রক্রিয়া অবলম্বন করতে হয় এর পুরো প্রসেস নিয়ে আমরা আগামী ক্লাসে জানবো, এবং পরের ক্লাস থেকে দেখা যাবে ইনশাল্লাহ হয়তো আমরা অ্যাড রান করা শিখে ফেলবো এবং ফাইনালি আমরা অ্যাড রান করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি আশা করছি প্রত্যেকেই সুন্দরভাবে বুঝেছেন, প্রত্যেকের রিভিউ অনেক পজিটিভ। আপনারা এই ভিডিওটাকে আবার দেখবেন, আবার সুন্দর করে বুঝবেন। আমি আশা করছি আপনাদের অনেক বিষয় হল হয়ে যাবে, এবং প্রয়োজনে যে বিষয়টাতে আপনাদের কাছে অস্পষ্ট লাগবে আরো গভীরভাবে জানার জন্য আপনি ইউটিউবে, আপনি গুগলে, চ্যাট জিপিটি, জেমিনি এগুলোতে আপনি সার্চ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি আরো ডিপ আপনি জানতে পারবেন। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আলোচনা করব, আমরা আগামী আগামী ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। কি আলোচনা করব? একটা ফেসবুক অ্যাড রান করার জন্য কিভাবে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কতগুলো প্রসেসের মাধ্যমে আমাদের একটা রান হবে। এবং এরপরের ক্লাসে, অর্থাৎ আমার 4 নাম্বার ক্লাসে, আপনারা ফাইনালি একটা অ্যাড রান করতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন, সুন্দর করুন। সে পর্যন্ত সুস্থতার সাথে আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করুন, এবং আমাদেরকে একসঙ্গে সে পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহরিয়ার ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের মোটামুটি আজকের ক্লাস এ পর্যন্ত ছিল। বাকি ইনস্ট্রাকশন যদি দেন তাহলে ভালো হয়। শাহরিয়ার ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার একটু কাইন্ডলি লাইনে থাকবেন, আমি দেখতেছি।
আচ্ছা, প্রিয় ভাই যারা যুক্ত আছেন, আমি ওনাদেরকে লাইনে পাইনি এখনো পর্যন্ত। আশা করছি প্রত্যেকের ক্লাসটি ভালো লেগেছে এবং আপনারা পরবর্তী ভিডিওতে রিভিউ করবেন। রিভিউ করে কোথাও স্পষ্ট থাকলে সেটা দেখে নেবেন। তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। আশা করছি অন্য কোনো সাবজেক্ট যদি আপনাদের না থাকে তাহলে আপনারা লিভ নিতে পারেন, তাহলে আমিও লিভ নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।